সুপ্রিয় দর্শক, বিশ্ব আলোচনা টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব আলোচনার দর্শক শ্রোতা এবং আমার তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও আমাদের পক্ষ থেকে স্বাগত। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বেশ কয়েকটা ঘটনা গতকাল থেকে আজ পর্যন্ত, আজকে যখন আমি আপনার সাথে আমরা কথা বলছি সেই সময় পর্যন্ত বেশ নাড়া দিচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের কন্যা ইভাঙ্কা ট্রাম্প, তাকে হত্যার একটা পরিকল্পনা ফাঁস হয়েছে এবং ওয়াশিংটনের বাইরে বেশ কিছু গোলাগুলি হয়েছে। এটা নিয়ে আতিক ভাই বলবে। এর সাথে ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ট্রাম্প কিছু কথা বলেছে। এই বিষয়ে আমি অনুরোধ করবো আতিক ভাইকে কথা বলতে। এবং সর্বশেষ যেটা আতিক ভাই বলবে আপনাদের সাথে, সেটা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী উনি পৌঁছেছেন 4 দিনের সফরে চীনে। এটা কোন পরিপ্রেক্ষিতে এই সময় তার সফর, ইরানের যুদ্ধবিরতি নাকি তার ইকোনমি ঠিক করার জন্য চীনকে আরো কাছে টানা, সবকিছু বিষয়ে আতিক ভাই একটু দর্শকদের আপনি পার্ট বাই পার্ট যদি বলতেন। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তো এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে আছে। সারা পৃথিবীর মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের নানান অবৈধ কার্যক্রম এবং গুন্ডামি মাস্তানি এগুলো নিয়েই আলোচনা করছে। পৃথিবীর মানুষ দেখছে নতুন ধরনের সাম্রাজ্যবাদ, তারা যা ইচ্ছা তাই করছে, বিভিন্ন স্বাধীন দেশের উপর হামলা চালাচ্ছে, তাদের নেতাদের ধরে নিয়ে আসছে, তাদের সম্পদ কুক্ষিগত করছে। অথচ পৃথিবীর যেসব অঞ্চলের মানুষ সভ্যতার দাবিদার বা সভ্য বলে দাবিদার পশ্চিমা সমাজ, তারা কিন্তু এই ব্যাপারে মোটামুটি নীরবতাই অবলম্বন করছে, 2-1 ব্যতিক্রম ছাড়া। আর তথাকথিত আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোতেই এর বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। তো এর মধ্যেই স্বাভাবিকভাবে, যেহেতু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সে সারা পৃথিবী ক্ষমতায় এসেই সারা পৃথিবীর টালমাটাল অবস্থা তৈরি করেছে, সে সেই সারা পৃথিবীর বিভিন্ন দেশের উপর ট্যাক্স আরোপ শুরু করেছে। সে বলতেছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। এর মাধ্যমে সে মার্কিন নাগরিকদের চরম হতাশার মধ্যে পতিত করেছে। তো এই যখন অভিবাসী আইন অনেক কঠিন করে দিয়েছে, অভিবাসী আইন কঠিন করেছে, সে বলতেছে যে আসলে বিদেশিরা তাদের দেশের লোকদের চাকরি খেয়ে ফেলছে। আসলে এই জায়গাটা একটু ভিন্ন জিনিস, যে মার্কিন যে সাদা মানুষরা এবং কালো মানুষদেরও একটা অংশ, এরা কিন্তু কাজ করে না, এরা সারাদিন অনেকটা ড্রাগ এডিক্ট, সারাদিন মদ খায়, ঘুমায়, বসে থাকে। তো স্বাভাবিকভাবে এই কাজগুলা কে করবে? এটা রাষ্ট্রের এত বড়, তো সারা বিশ্ব থেকে কিন্তু কম দামি শ্রমিক, যেখানে একজন মার্কিন শ্রমিক, সাদা শ্রমিক কাজ করলে তাকে ঘন্টায় হয়তো $20 থেকে $25 দিতে হয়, সেইখানে একজন বিদেশি কালো কিংবা এশিয়ান আফ্রিকান, তাকে $10 থেকে $15 এই কাজটা করানো যায়। এবং আমি নিউ ইয়র্কের রাস্তা দেখেছি, শুধু আমাদের এখানকার না, মেক্সিকো এবং ভেনিজুয়েলা ওইসব দেশ থেকে গাধার উপর করে লোকজন চলে আসতেছে, মানে গাধায় চড়তে চড়তে শত শত মাইল। আমি একজনকে জিজ্ঞেস করলাম, পেট্রোল পাম্পগুলো আমাদের ঢাকা শহরে যেমন ওই যে দৈনিক বাংলা মোড়ে বা মিরপুরে বিভিন্ন জায়গায় রাস্তার উপর লেবার বসে থাকে নির্দিষ্ট 2-1 পয়েন্ট, আপনার প্রয়োজন হলে ওখানে কাঠ মিস্ত্রি, মাটির মিস্ত্রি, মানে মাটি যারা কোপাই টোপাই এই ধরনের লেবার ভাড়া করে নিয়ে আসতে পারেন। ঠিক ওই মার্কিন পেট্রোল পাম্পগুলোতেও নিউ ইয়র্ক শহরে দেখছি অনেক জায়গায় এরকম গাদা টাদা নিয়ে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম কারা এরা? এরা মেক্সিকো থেকে আসছে, কেউ ভেনিজুয়েলা থেকে, কেউ ব্রাজিল থেকে। তো এই যাদের কাজ দরকার, ধরেন একজনের বাগানে কিছু কোপাকুপি করা দরকার মাটি, ও আইসা একজনকে এই যাবো এত ঘন্টার কাজ গাড়িতে উঠায় নিয়ে গেল। তো এই হলো ওইদের দেশের। তো স্বাভাবিকভাবেই তো সেইখানে তো বিদেশি শ্রমিক। তো এখন ট্রাম্প এসে দেখতেছে যে ওই বিনা পয়সায় তো অনেকে হয়তো আর মদ টদ খাইতে পারতেছে না, তারা এখন চিল্লাচিল্লি লাগাইতেছে। তো তাদের তো কাজের দরকার, তো তাদের কাজের দরকার হলে এখন এক জায়গায় যে বিদেশি লোকটি কাজ করে, তো বিদেশিদের আসা বন্ধ করতে হবে। এই জন্য সে বলছে যে আসলে কেউ যদি গ্রিন কার্ডের আবেদন করতে হয় তাহলে তার নিজের দেশে ফেরত গিয়ে আবার, আচ্ছা যেই লোকটি একটা সমস্যার কারণে পালায় রাজনৈতিক আশ্রয় বা কোনো কারণে নিছে, সে যদি আবার তার দেশে, তার মানে মার্কিন যারা মানবাধিকার কর্মী আছে তারা আবার এটার সমালোচনা করতেছে। তো যাক, এই যখন অবস্থা তখন, এবং সারা পৃথিবীতে কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে কেন অভিবাসীদের হার বেশি, সে যেই দেশে আগ্রাসন চালায় সেই দেশে তার পক্ষের যে দালালরা থাকে তাদেরকে তো সে তার দেশে আশ্রয় দিতে হয়। যেমন আফগানিস্তান থেকে শেষ মুহূর্তে বিমান প্রচুর আফগান তাদের দেশে আশ্রয় দিচ্ছে। তো আপনি যে অপকর্ম করছেন, তো তাদেরকে আপনি আশ্রয় দিবেন না? তারা তো আপনার সহযোগী ছিল, তাদের জীবন নিরাপত্তার
হীনতার মধ্যে ফেলেছেন। তো এই যখন অবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে সারা পৃথিবীর বিভিন্ন জাতি থেকে এখানে যায়। এবং আরেকটা ব্যাপার আছে, ব্রেন ড্রেন। সারা পৃথিবীর মেধাবী মানুষরাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, অফার দেয়, ওরা হ্যাঁ, ভালো অফার, তারা অফার দিয়ে নিয়ে যায়। তো এই সব কিছুর মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বহুজাতিক দেশ হয়ে উঠেছে, কিন্তু নিয়ন্ত্রণটা রয়ে গেছে সেই শ্বেতাঙ্গদের হাতেই, এবং বিশেষ করে জিউস লবির হাতে। তারা ইকোনমি, পলিটিক্স, কালচার, এভরিথিং নিয়ন্ত্রণ করে। তো এরই মধ্যে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায়, ট্রাম্পের মেয়ে আছে ইভাঙ্কা। তো ইভাঙ্কার হাজবেন্ড আবার ট্রাম্পের একজন উপদেষ্টাও, ইহুদি, হ্যাঁ, ডেভিড কুশনার, সেও একজন ভালো ইহুদি, জ্যারেড কুশনার। হ্যাঁ, তো এই হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্র বলল গতকাল যে তারা ট্রাম্প কন্যা ইভাঙ্কাকে হত্যাকারী সন্দেহে একজনকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে এসেছে, তাও সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে না। সেই লোকটি নাম হলো মোহাম্মদ বাকের সাদ দাউদ আল সাদি। তাকে গত 15ই মে তুরস্ক থেকে গ্রেফতার করা হয়, এবং তুরস্ক থেকে গ্রেফতার করে তাকে নিউ ইয়র্কে নিয়ে আসা হয় এবং একটা অজ্ঞাত কারাগারে রাখছে, এবং নির্জন কারাগারে। তো এগুলা তো আসলে খুবই আপত্তিকর, যে কোনো দেশে আপনার কাউরে সন্দেহ হইলো যে উনি এই ঘটনা ঘটাতে পারে। তো এই ছেলের বিরুদ্ধে অভিযোগ কি, সে আরবি ভাষায় সে একটা নাকি হুমকিমূলক বার্তা দিছিল, এবং তার ফেসবুকে নাকি ওই যে ইভাঙ্কার বাড়ির একটা ম্যাপ সে পোস্ট করছিল, এতেই তারা। তো অবস্থাটা চিন্তা করেন যে এই যে তুরস্ক থেকে নিয়ে যায়, তাহলে তুরস্কের তো মার্কিন ঘাঁটি আছে। ওই যে আমরা বলতেছিলাম যে যেই দেশে মার্কিন ঘাঁটি তার আসলে কোনো স্বাধীনতা নেই। এই যে তুরস্ক থেকে তাকে ধরে নিয়ে গেল, এবং আপনি জানেন যে পাকিস্তানেও মার্কিন ঘাঁটি আছে, এবং পাকিস্তান থেকেও ওই যে একটা মহিলা নিউক্লিয়ার সায়েন্টিস্টকে তারা ধরে নিয়ে গেছে। তো এইরকম বিভিন্ন দেশ থেকে ধরে নিয়ে যায়। এই ধরে নিয়ে যাওয়াটা তো আসলে কোনো সাধারণ ভেদ বুদ্ধির মধ্যে পড়ে না, যে আপনি একটা স্বাধীন দেশের নাগরিক, কি ইচ্ছা হইলো, সন্দেহ হইলো ধরে। আমার সন্দেহ হইলো যে এই লোকটি চুরি করতে পারে। ঠিক একইভাবে তারা কিন্তু এই যে ইরানে যুদ্ধ করতে আসছে, যে ইরান তাদেরকে হামলা করতে পারে, এই জন্য তারা আগে হামলা করেছে। মানে কিরকম একটা অবস্থা। তো এখন ওই লোকটিকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। ঠিক মার্কিন বিচার বিভাগ জানিয়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সংগঠিত বা পরিকল্পিত মোট 18টি হামলার ঘটনায় তার বিরুদ্ধে, ওই ছেলেটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মানে চিন্তা করেন, একটা লোক তারা ধরে নিয়ে আসলেন আইনে, আবার পৃথিবীর বিভিন্ন দেশের সন্ত্রাসী ঘটনা। মানে আচ্ছা, এখন একটু ইরান যুদ্ধে একটু বলেন, এটারই ধারাবাহিকতা। আচ্ছা, তো এইটাই আসলে এই ধারাবাহিকতা। এবং আপনি জানেন যে ট্রাম্পের ছেলের দ্বিতীয় বিয়ে গতকাল, সেইখানে সে ঠিক মতো অংশ নেয়নি, এবং সাংবাদিকদের কাছে জানিয়েছে যে আমি এখন খুব ব্যস্ত ইরান যুদ্ধ নিয়ে। এবং আসলেই সে ব্যস্ত, বোঝা গেছে পরবর্তী ঘোষণায়, যে মার্কিন ওয়ার রুমে সে মিটিং এ ছিল, মার্কিন সমস্ত যারা এক্সপার্ট। এবং ওই যে কালকে আরেকটা ঘটনা আমরা যে জানলাম, যে তুলসী গাবার্ড, ওনাকে আসলে উনি অব্যাহতি চেয়েছেন, কিন্তু পরে আমরা খবর নিয়ে দেখেছি আসলে ঘটনাটা পুরো উল্টা। এই তুলসী গাবার্ড কিন্তু মার্কিন প্রেসিডেন্টের পরে পররাষ্ট্রমন্ত্রী বলে, ওরা বলে স্টেট সেক্রেটারি। হ্যাঁ, তো তারপরে যে ক্ষমতা, তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি হলো তুলসী গাবার্ড। তো তুলসী গাবার্ড হলো, উনি তো সিআইএ এর চিফ না, উনি টোটাল গোয়েন্দা সংস্থা, 11টা গোয়েন্দা সংস্থার কন্ট্রোল তার হাতে, মানে সমস্ত গোয়েন্দা প্রধান তার হাতে। তো যতটুকু জানা গেল, এই মহিলা আসলে ট্রাম্পকে সব রকম পজিটিভ তথ্য দিয়েছিলেন, যে আসলে ইরানের কোনো পরমাণু শক্তি বোমা অর্জনের পথে তারা নাই, এই ধরনের কোনো কাজও করতেছে না, আমাদেরকে কেউ বিভ্রান্ত করছে। এবং সত্যিকারের যে মাঠের মেসেজটা, সেইটাই সে দিয়েছে। তো এইটা দেওয়ার কারণেই তার জন্য কাল হয়ে গেছে। ইহুদি লবি তারে সহ্য করতে পারেনি। এবং স্বাভাবিকভাবে আপনি গত কয়েক মাস যাবত আমরা ইরান যুদ্ধের পরে দেখতেছি যে সমানে মার্কিন জেনারেলদের বহিষ্কার করা হইতেছে, বহিষ্কার করে বলতেছে যে উনি পদত্যাগ করছেন। ঠিক একইভাবে এই তুলসী গাবার্ডকে, যেহেতু সে 11টা গোয়েন্দা সংস্থার চিফ, এই জন্য তার একটু সময় লাগে, কিছু কাজ কাম আছে অফিসিয়াল, এই জন্য তাকে জুন পর্যন্ত রাখা হয়েছে আর কি। হ্যাঁ, তো তাকে সরিয়ে দেওয়া হয়েছে, আসলে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটারে প্রকাশ করা হচ্ছে যে উনি আসলে তার স্বামীর অসুস্থতার কারণে, তো ওনার স্বামী তো আরো আগেই অসুস্থ ছিলেন, তখন তো তার দরকার পড়ে একটা অজুহাত। তো এইটাতে কিন্তু আরেকটা জিনিস বোঝা যায়, মার্কিন প্রশাসনের ভিতর একটা ভাগ বিভাজন আছে। তো সেই ডিভিশনটার কারণেই এখন ওই টপ মোস্ট উপরের দিকের গুলারে সাইজ করে করে নিচের গুলাকে শিক্ষা দেওয়া হচ্ছে আর কি, যে তোমাদেরও কিন্তু কপালে শনি আছে। তো এই অবস্থায় তারা এখন যত যাই হোক, এবং ওই যে ট্রাম্পের ওয়ার রুমের মধ্যে এক্সেস চেয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী, যে তোমরা এখানে কি আলাপ আলোচনা করো না করো সব আমি লাইভ শুনতে চাই।
তো এগুলা নিয়ে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথেও ট্রাম্পের বিরোধ তৈরি হয়েছে এবং ট্রাম্প নিজেও কিছুটা বিরক্ত। হ্যাঁ, কারণ এটা তো তার কথায় আমরা বুঝতেই পারতেছি সে আবুল তাবুল এক একবার এক এক সময় বলছে। তো যাক, সে একটা সর্বশেষে বলছে যে আমরা একটা যুদ্ধবিরতির কাছাকাছি আরব দেশগুলোর সহায়তায় পৌঁছার চেষ্টা করতেছি, আচ্ছা, যে কোনো সময় হয়তো ঘোষণা দেবে। এখন দেখা যাক সে সেটা কি করে। আর এর মধ্যে আরেকটা আপনার এই যে ইরাকের এই যুদ্ধের কারণে এই যে ট্রাম্প যেটা বলছিল ইরাকের কুর্দিদের সে অস্ত্র টস্ত্র দিছে, তো ইরাকের কুর্দিদের যে ঘাঁটিগুলোর উপরে গতকাল কিন্তু ড্রোন হামলা হয়েছে। এখন এটা এখনো কেউ স্বীকার করেনি ইরানিরা করেছে না, ইরাক গভর্নমেন্টও তো তাদের এগুলা সহ্য করতে পারে না। তো তাদের উপর ব্যাপক ড্রোন হামলা হয়েছে এবং তাদের ঘাঁটিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এইটাও কিন্তু যুদ্ধবিরতির একটা লক্ষণ। আর ওইদিকে আপনার আরেকটা আমাদের যে আমরা বলছিলাম যে চীন হয়ে উঠছে এখন ক্ষমতার কেন্দ্রবিন্দু বা কূটনীতির কেন্দ্রবিন্দু। রাশিয়ান প্রেসিডেন্ট গেছে, আমেরিকান প্রেসিডেন্ট, ফরাসি, ব্রিটেন এবং ইরানি প্রধানমন্ত্রী। তো এবং চীনের এই কেন্দ্রবিন্দু হওয়ার পরে এখন সেখানে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, উনিও গতকাল পৌঁছেছেন ওদের হাংজো জিয়াওশান বিমানবন্দরে। সেইখানে তাকে অভ্যর্থনা জানিয়েছেন ঝেইজিয়াং প্রদেশের ভাইস গভর্নর জু ওয়েঙ্গং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী সেখানে পাকিস্তানের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এবং বেইজিং এ পাকিস্তানের রাষ্ট্রদূত তারা তাকে রিসিভ করার সময় উপস্থিত ছিলেন। এবং এই সফরের অংশ হিসেবে হাংজোতে চীনের কমিউনিস্ট পার্টির ঝেইজিয়াং প্রদেশের প্রাদেশিক সেক্রেটারি ওয়াং হাওয়ের সাথেও বৈঠকে অংশ নেন শাহবাজ শরীফ। আসলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চীন সফরটা এই সময় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা কৌশলগত বিষয় আছে। একদিকে ইরান মার্কিন যুদ্ধের সমঝোতায় মধ্যস্থতা করতেছে বেসিক্যালি পাকিস্তান ফ্রন্ট লাইনে, এবং পেছনে তো অবশ্যই চীন আছে, কারণ ইরানিরা বারবার বলতেছিল যে এটা গ্যারান্টর না হলে চীন বা রাশিয়ারা হলো গ্যারান্টর, মানে সমপরিমাণ পাওয়ার না হলে তো আমেরিকাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তো এই সময়ে তার গুরুত্বপূর্ণ। এবং পাকিস্তান আবার জানিয়েছে যে ঝেইজিয়াং এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে সিস্টার প্রভিন্স সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলে ওই দুই প্রদেশের মধ্যে একটা ভালো সমঝোতা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সংস্কৃতি, পর্যটন এবং জনগণের মধ্যে সম্পর্ক আরো বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এটা হলো চীন পাকিস্তান সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের থেকে এটা। আর একইভাবে আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু চীনে যাবেন, এবং সেটা হলো আবার চীন বাংলাদেশ সম্পর্কের আপনার এই ৫০ বা ৫৫ বছর এরকম একটা, চীনের সাথে বাংলাদেশেরও এটা আছে। তো একই ধারায় তো চীন অব্যাহতভাবে আপনি খেয়াল করবেন যে পাকিস্তানের সাথে তো তাদের বহু পুরনো সম্পর্ক, এবং বাংলাদেশের সাথেও অব্যাহত সম্পর্ক বাড়িয়ে চলছে। এবং স্বাভাবিকভাবে চীনের সাথে বন্ধুত্ব খারাপও হয় না, কারণ তারা প্রচুর বিনিয়োগ নিয়ে আসে, ভৌত এবং অবকাঠামোগত ডেভেলপমেন্ট হয়, আবার সামরিক সহায়তাও করে। তো এইগুলো নিয়ে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের সাথে চীনের এই সম্পর্কগুলো নিয়ে আমাদের যে পাশের দেশ ভারত, তাদের মিডিয়াগুলো, তাদের সোশ্যাল সাইটগুলো কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে, এবং এটা নেগেটিভ ভাবে তারা উপস্থাপন করে, কারণ তাদের তো চুলকানিটা বেশি হয়। আসলে তারা আমাদেরকে হেল্পও করবে না এবং ভালো থাকতে দিবে না, আবার অন্য কারোর সাথে আমরা যেতেও পারবো না, এটা এক মুশকিল। তো ধন্যবাদ আতিক ভাই, বিশ্ব আলোচনার আজকের যে টক শোতে খুব সুন্দর আপনি সব নিয়ে বিষয়গুলো একদম খুঁটিনাটি দিকগুলো দর্শকদের সাথে শেয়ার করলেন। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আপনাদের কেমন লাগলো আমাদের একটু জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তারপরে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা আপনারা উপভোগ করছেন সেটা একটু আমাদেরকে জানিয়ে দেন। আর এই বলে আজকের মতো আমি আর আতিক ভাই আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আগামীকাল দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।